হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছো। সো তোমরা অলরেডি জানো যে গতকালকে এবং আজকে মিলিয়ে তোমাদের যে তিনটা স্বপ্নের কলেজ, নটরডেম কলেজ, হলি ক্রস কলেজ এবং সেন্ট জোসেফ কলেজ, তিনটা কলেজেরই কিন্তু তোমাদের যে ভর্তি সার্কুলার, যেটা দিয়ে আসলে তোমরা ভর্তি কীভাবে হবে, কি প্রসেসে আগাবে, তোমাদের স্টেপগুলো সবগুলো কিন্তু বলে দিয়েছে। সো আজকে সকালে নটরডেমের সার্কুলারটা দেওয়ার পরে অনেকগুলাই কনফিউশন তোমাদের মাঝে আছে। প্রথমত, নটরডেমের সার্কুলারে কিছু ভুল ছিল, যে তারা শর্ট সিলেবাস লিখে দিছিল, বাট অ্যাকচুয়ালি নটরডেমের যে পরীক্ষাটা ওটা ফুল সিলেবাসই হবে, পরবর্তীতে সংশোধিতটা আসছে। এখনও তোমাদের অনেকগুলো কনফিউশন আছে যে ভাইয়া ভাইবা হবে নাকি হবে না, হলি ক্রসে ভাইবা হবে নাকি হবে না। সো সবগুলো কনফিউশন ক্লিয়ার করার জন্যই আজকে আমরা এই সেশনটা নিচ্ছি। সো আমি তোমাদের সাথে আছি তোমাদের সারোয়ার ভাইয়া, এন্ড আমাদের সাথে আছে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রায়ান। নতুন করে একজনেরও পরিচয় দেওয়ার কিছু নাই। সো সার্কুলারগুলো নিয়ে আমরা কেন আজকেই অ্যাকচুয়ালি লাইভে চলে আসলাম, যে আমরা একদম শর্টে তোমাদের সার্কুলারগুলোর যে জিনিসগুলো না বুঝলেই না, ওই জিনিসগুলো আমরা একটু বুঝবো। অ্যান্ড এতদিন আমরা যারা পড়ালেখা করছি, যারা প্রিপারেশন নিছি, তারা যেন ফাইনাল প্রিপারেশনটা ঠিক মতো নিতে পারি, ওই জিনিসটাই আমাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। সো আমরা এখন একটা একটা করে সার্কুলারগুলো দেখবো যে কি কি পয়েন্ট আছে বোঝার জন্য। আচ্ছা, সো প্রথমেই তোমরা যে জিনিসটা জানো যে নটরডেমের সার্কুলারে প্রতি বছরই ভাইভার কথা লেখা থাকে, যে রিটেনে যারা পরীক্ষা দিবে, রিটেন পরীক্ষাতে উত্তীর্ণ যারা হবে, তারাই ভাইভা পরীক্ষা দেওয়ার মাধ্যমে সেখানে উত্তীর্ণ হওয়ার পরে নটরডেমে চান্স পাবে। সেইটা এই বছর কলেজ অ্যাডমিশনের সার্কুলারে লেখা নাই। সার্কুলার যেহেতু লেখা নাই, তোমরা অনেকেই মনে করতেছিল যে ভাইভা হবে না। সো সেক্ষেত্রে আমি কলেজের একজন টিচারকে ফোন করে জিজ্ঞেস করলাম যে স্যার এবার ভাইভা হবে কিনা। সো তিনি আমাকে এইটা এনশিওর করছেন যে ভাইভা হবে, সেটা তোমাদের যেই দিন ভর্তি পরীক্ষাটা তোমরা দিবা ওই দিন তোমাদেরকে জানানো হবে যে রেজাল্ট কবে দিবে, লিখিত পরীক্ষার, এবং ভাইভার নোটিশ কবে দিবে। সো যেদিন রেজাল্ট দিবে লিখিত পরীক্ষার, সেদিনই ভাইভার নোটিশটা পাবা। ঠিক আছে? অন্যবার ক্লিয়ার করে বলে দেয় যে কতজন প্রথমে টিকাবে, কতজন ভাইভার শেষে টিকবে। এবার সেটা ক্লিয়ার করে বলে নাই যে রিটার্নের পর কতজন টিকাবে। এটা একদম তাদের উপর নির্ভর করতেছে। তারা 10,000 জনকেও টিকাইতে পারে, ভাইভাতে বাদ দিতে পারে। তারা চাইলে রিটার্নে 3,000 জনকেও টিকায় তারপর বাদ দিতে পারে। এটা একদমই তাদের উপর। ইভেন ব্যাপারটা এরকম যে ভাইভার ডেট যেমন তোমাদের নোটিশ বোর্ডে থাকতে পারে, ঠিক একইভাবে যে ভাইভার জন্য কতজনকে সিলেক্ট করতেছে ওই ইনফরমেশনটাও নোটিশ বোর্ডে থাকতে পারে। এই ব্যাপারগুলো এতটাই আনপ্রেডিক্টেবল, কখনোই এটা এমন হয় না যে আগের বছর হয়েছে মানে এটা এভাবেই হবে। সো এইটাই, তোমরা ওইটা চিন্তা করে লাভ নাই, যে কারণ হচ্ছে যে তোমার যদি 5,000 জন টিকায় তারপর ভাইভাতে বাদ দেয়, সেটা যেই কথা। 3,000 জন টিকায় ভাইভাতে তুমি যদি বাদ পড়ো, সেটাও একই কথা, তাই না? মোট কথা হচ্ছে তোমার দুইটা স্টেপই পার করতে হবে, এটা হচ্ছে মোট কথা। দুইটা স্টেপ পার করে তোমাকে হচ্ছে চান্স পেতে হবে। সো এটা নটরডেমের ব্যাপারে চলে আসলাম। সো একটা জিনিস ফর শিওর, যে ভাইভা হচ্ছে, নটরডেমে ভাইভা হচ্ছে, এটা স্যার এনশিওর করছেন যে তোমরা যেদিন রিটেন পরীক্ষা দিবা সেদিনই তোমাদের ভাইভার নোটিশ দেওয়া হবে, বা ভাইবার ডেটটা বলে দেওয়া হবে যে কবে রেজাল্ট পাবা রিটেনের এবং ভাইভা কবে হবে। সো ভাইভা হচ্ছে, এইটা আপাতত ধরে নাও। তারপর সার্কুলার যখন আমরা এক্সপ্লেন করবো আরো ডিটেলসে ক্লিয়ার করে দিব। এবার আসি হলি ক্রসের ভাইভাটায়। হলি ক্রসেরও ভাইভা নিয়ে কিছু বলে নাই, কিন্তু গত বছর হলি ক্রসের ভাইভা হয়েছিল। গত বছর হলি ক্রসের ভাইভা হয়েছিল, বাট এইবার ভাইভা নিয়ে কিছু বলে নাই সার্কুলারে। সো সার্কুলারে যেহেতু বলে নাই, ধরে নেওয়া যায় হলি ক্রসের ভাইভা হবে না, কারণ হলি ক্রসের ভাইভা সাধারণত গত বছরই হয়েছে, এর আগে কোনোবারই হয় নাই। সো এবার যেহেতু সার্কুলারে বলে নাই, এরপর আমরা প্রেডিক্ট করতে পারি যে ভাইভা হবে না। সো হলি ক্রসের একজন ম্যামের সাথেও কথা হয়েছে আমাদের। সো ম্যাম যেটা বললো যে যদি ভাইভা নেওয়া হয় তাহলে কলেজ যে ওয়েবসাইটটা আছে সেখানে নোটিশ বোর্ডেই জানিয়ে দেওয়া হবে। বাট আমার মনে হয় না যে হলি ক্রসে আলাদাভাবে ভাইভা নিবে। সো যারা হলি ক্রসে আছো তারা আমার ওপিনিয়ন অনুযায়ী সেফ জোনে থাকতে পারো, তোমাদের ভাইভাটা হচ্ছে না। তোমরা শুধুমাত্র রিটেন পরীক্ষাতে টিকলেই তোমরা টিকে যেতে পারো। এটা একান্তই আমার প্রেডিকশন, অ্যান্ড এটা ইনশাল্লাহ। আর হলি ক্রসের ব্যাপারে একটা ছোট জিনিস অ্যাড করি, সেটা হলো যে গত বছর যে ভাইভাটা হয়েছিল সেটা ছিল প্রপার ভাইভা। এর আগে যে ভাইভাটা হইতো ওইটা কিন্তু এবারও অ্যাকচুয়ালি হইতে পারে যে নর্মাল যেটা, সেটা হলো জাস্ট কোশ্চেন অ্যান্সার, আর কিচ্ছু না। ওই ভাইভায় কাউকে বাদও দিত না, ওই ভাইভাতে কারো বাদ পড়ার চান্সও ছিল না। সো ওই রকম হতেই পারে। মূল কথা তোমার একবার টিচারদেরকে ফেস করাই লাগবে। এখন সেটা কি গতানুগতিক ভাইভা হবে ঠিক আগের বছরগুলোর মতো, নাকি গত বছরের মতো স্পেশাল ভাইভা হবে, যদি সেটা হয় অবশ্যই তোমাকে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে। সো আমরা আর দেরি না করে একটা একটা করে কলেজের সার্কুলারগুলোতে যাই। সো প্রথমেই আমরা যেই কলেজের সার্কুলারটাই যাব সেটা হচ্ছে, তোমরা সবাই জানো, আমরা নটরডেমেরটাই আগে যাই, তারপর হলি ক্রস, তারপর আমরা হচ্ছে সেন্ট জোসেফেরটাই যাব। সো নটরডেমের ভর্তি যে বিজ্ঞপ্তি, এটা প্রতি বছর এই ফরম্যাটেই দেয়, একদম সিমিলার একটা ফরম্যাটে দেয়। সো এই জায়গায় দেখতে পাচ্ছ যে তোমাদের আবেদন ফর্ম পূরণটা শুরু হবে 25 মে থেকে, 25 মে রাত 12টা থেকে
30 মে বিকাল 5টা পর্যন্ত নটরডেমের ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া আছে ndc.edu.bd। তুমি জাস্ট গুগল ক্রোমে যে এটা নিজেই ফোন থেকেই করতে পারবে ndc.edu.bd। হ্যাঁ, এই ওয়েবসাইটটাতে যে তুমি হচ্ছে অ্যাপ্লিকেশনটা করবা, এই ওয়েবসাইটটাতে এখানেই তোমার অ্যাপ্লিকেশনের যেই ব্যাপারটা আছে অ্যাডমিশন ইনফরমেশন, এখানেই তোমার হচ্ছে অ্যাপ্লিকেশনের ডিটেলসগুলো পেয়ে যাবা। ঠিক আছে, সো এই ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন যখন শুরু হবে তখন তোমাদের অ্যাপ্লিকেশন কেমনে করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সব কিছুর জন্য আমরা আছি, আমরা কোথাও যাই নাই। সো অ্যাপ্লিকেশন যখন শুরু হবে তখন কি কি ডেটা দিতে হবে, কিভাবে ছবি আপলোড করতে হবে, কিভাবে পেমেন্ট করতে হবে, এভরিথিং ডিটেলস আমরা তোমাদেরকে এক্সপ্লেন করে দিব, কোনো চিন্তা করার কোনো দরকার নেই। সো আপাতত আমরা ডেটটা জানি যে কবে আমাদের অ্যাডমিশনের যেই অ্যাপ্লিকেশনটা আছে এটা কবে শুরু হবে, 25 তারিখ। এখন এখানে একটু ব্যাপার আছে, যেদিন অ্যাপ্লিকেশনটা শুরু হয় ওই দিন সাধারণত নটরডেমের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা ডাউন থাকে, একদম ক্র্যাশ করে একদম 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ ক্র্যাশ করতে পারে। সো ওই কেসে অনেকের অনেক বিঘ্ন দেখা দেয়, কারোর অ্যাডমিট কার্ড ডাউনলোড হয় নাই, কারোর হয়তো ছবি প্রপারলি আপলোড হয় নাই। সো ওই সকল কেসে তাদের হয়তো কলেজে যায় যোগাযোগ করে সলভ করতে হয়, বাট এটা হ্যাসেল না ঢাকার বাইরে থেকে কলেজে এসে সেটা সলভ করা। সেই জন্য আমাদের সাজেশন থাকবে যে রাতের বেলা তোমরা এই গ্রুপে যারা আছো, রাতের বেলা যখন ট্রাফিকটা কম থাকে তখন অ্যাপ্লাই করার চেষ্টা করো। অবশ্যই এটা 25 তারিখ না, 26 তারিখ রাতে বা 27 তারিখ রাতে অ্যাপ্লাই করার চেষ্টা করবা, যখন ট্রাফিকটা কম থাকে। তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিব, কোনো সমস্যা নেই। এরপর কথা হচ্ছে যে এই জায়গাতে খরচটা কত হবে, বিকাশে 400 টাকা দিতে হবে, এটা অফেরত যোগ্য। এটা হচ্ছে তোমার ভর্তির অ্যাপ্লিকেশন ফ্রিটা আর কি, তুমি যে ভর্তি পরীক্ষা দিবা সেটার কস্ট। ওকে, এগুলো কিন্তু বিকাশ নাম্বার না, এটার কোনো বিকাশ নাম্বারও টাকা পাঠাইতে হবে না, এটা ডিরেক্ট এপিআই থাকবে, যে এপিআই তুমি ক্লিক করে কোর্স যেরকম ভাবে কিনো ওরকম ভাবে তোমার টাকাটা পে করে দিতে হবে। কোনো বিকাশ নাম্বার, পার্সোনাল নাম্বারে টাকা পাঠাইতে হয় না, বা তোমার কোনো ট্রানজাকশন আইডিও দিতে হয় না, এটা অটোমেটিক হবে সবকিছু। এরপর যে ব্যাপারটা যে ভাই এখানে অ্যাডমিশন টেস্টের ডেট তো লেখা দেয় নাই, হলিক্রসেরটা অ্যাডমিশন টেস্টের সিলেকশন টেস্টের ডেট লিখে দিছে, যে সিলেকশন টেস্টটা হবে হচ্ছে তোমাদের এই জায়গাতে 30 মে বৃহস্পতিবার বিকাল 5টায়। আমার প্রেডিকশন বলে হচ্ছে নটরডেমে সিলেকশন টেস্টটা হবে হচ্ছে বা ভর্তি পরীক্ষাটা হবে হচ্ছে 31 মে। মে মাস কি 31? হ্যাঁ, 31 মাস। সো 31 মে মানে যেই দিন অ্যাপ্লিকেশনটা শেষ হচ্ছে এর পর দিন থেকে পরীক্ষাটা শুরু হবে 31 মে, তারপর 1 জুন। এই 2 দিনের মধ্যেই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, বা 1 জন বা 2 জন, এর বেশি পিছনে যাবে না। অ্যান্ড রেজাল্ট দেওয়ার সম্ভাবনা বেশি হচ্ছে 4-5 এই তারিখে। সো আমি যখন পার্সোনালি এনডিসি অ্যাডমিশন দিয়েছিলাম, আমাদের দিয়েছিলাম হচ্ছে 28 তারিখ দিয়েছিলাম আমি মে মাসের, অ্যান্ড আমাদের জুন মাসের 4 তারিখ রেজাল্ট দিয়েছিল। সো তোমরাও একদম সিমিলার টাইমে, মানে নন কোভিড টাইমে যে এরকম টাইম স্প্যানে এক্সাম হইতো, ঠিক এক্স্যাক্টলি তোমরা ওই জায়গাতে ব্যাক করছো, যে মে মাসের শেষে পরীক্ষা, জুনের প্রথম সপ্তাহে রেজাল্ট। এই জিনিসটা আমরা একদম প্রথম দিন তোমাদের বলছিলাম যে তোমরা আবার ঠিক আমাদের মতো ঠিক আগের সাইকেলে ব্যাক করতেছো, অর্থাৎ তোমরা ফুল সিলেবাসকে বরণ করে নাও, এন্ড ওইটাই আসলে হওয়া উচিত। এন্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তোমরাই একমাত্র যারা চান্স পাবা তারা একদম রিল্যাক্স মোডে থাকবা, কারণ হচ্ছে তোমাদের কলেজটাই সবার আগে পেয়ে যাবা তোমরা, বুঝতে পারছো? তোমাদের 11-এর কলেজ চয়েস সেটা শুরু হচ্ছে কবে থেকে? 25 তারিখ থেকে মোস্ট প্রবলেম, আমি এক্স্যাক্টলি ডেটটা জানি না। সো ওইটার রেজাল্ট যেদিন আসবে এর আগেই তোমরা যারা নটরডেমে টিকে যাবা, তোমাদের নটরডেমের ট্যাগটা তোমাদের সাথে লেগে যাবে, হলিক্রসের ট্যাগটা তোমাদের সাথে লেগে যাবে। সো একটা বেস্ট অপরচুনিটি হচ্ছে তোমরা এই সুযোগটা কাজে লাগাও, যে অন্য সবার আগে তোমার কলেজটা যেন সিকিউর থাকে। ওকে, আরেকটা প্রশ্ন তোমাদের মাঝে থাকে যে ভাই আমরা যারা কলেজ এডমিশন টেস্ট দিব আমরা কি হচ্ছে কলেজ চয়েস দিব না? অবশ্যই দিবা। কলেজ চয়েস তো সবার ম্যান্ডেটরি, সবার তো দেয়াই লাগবে। কলেজ চয়েস অবশ্যই দিবা, এটা আলাদা জিনিস, ঠিক আছে? লাগলে লাগলো, না লাগলে নাই। কলেজ চয়েসের মতো দিবা। কলেজ চয়েস নিয়ে দরকার হয় আরেকটা গাইডলাইন সেশন করবো না। কলেজ চয়েসের মতো দিবা, এটা আলাদা জিনিস। এটা হইলে ভালো, না হইলে কোনো সমস্যা নেই। হইলে যে কেমন ভালো এটা আমাদের গত সেশনগুলো থেকে তোমরা অলরেডি জেনে গেছো, যে নটরডেমের কুইজ, ডিসিপ্লিন, এইগুলোর সাথে আসলে অন্য কোনো কিছু ম্যাচ খায় না, ওই জিনিসগুলো তুমি অন্য কোথাও পাবা না, ঠিক আছে? সো অ্যাডমিশন টেস্টের ডেটটা তুমি ওই দিন, তুমি যখন একটা অ্যাপ্লিকেশন করবা, মনে করো তুমি প্রথম অ্যাপ্লিকেশনটা করতেছো 25 তারিখ রাত 12টায়, ওই 25 তারিখ রাত 12টায় জানা যাবে অ্যাডমিশন টেস্টটা কবে হবে, এর আগে কেউ জানবে না, বুঝতে পারছো? ওই 25 তারিখ রাতে যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড দিবে প্রথমে, তার ওই জায়গাতে পরীক্ষার টাইমটা দেওয়া থাকবে। সো 25 তারিখ বলা যাবে যে অ্যাডমিশন টেস্টটা কবে, বাট আমাদের প্রেডিকশন হচ্ছে 31 তারিখ বা 1 তারিখ তোমাদের ভর্তি পরীক্ষাটা হবে নটরডেমে, ঠিক আছে? এরপরে আসি ন্যূনতম যোগ্যতা। এটা প্রতি বছর এক্স্যাক্টলি সেম, যে যারা বিজ্ঞান বিভাগে আছো তাদের উচ্চতর গণিত থাকতে হবে, নট ম্যান্ডেটরি যে প্লাস পাইতে হবে। তোমাদের মার্কশিটে হায়ার ম্যাথ থাকতে হবে, এন্ড তোমাদের ওভারঅল জিপিএ হচ্ছে 5 থাকতে হবে যদি বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে চাও।
অ্যান্ড মানবিক বিভাগে হচ্ছে 3 অ্যান্ড ব্যবসায়ী শিক্ষাতে হচ্ছে 4। যারা বিভাগ পরিবর্তন করতে চাও তাদের এই জিপিএটা থাকতে হবে, এটা একদম নরমাল বেসিক, সবাই বুঝতে পারবে এটা পড়লে। আচ্ছা, ভর্তি পরীক্ষা চূড়ান্ত মনোনয়ন। এখানে আরেকটা জিনিস ছোট, সেটা হলো যে বহু বছর পর, আমি জানি না আসলে লাস্ট কোন বছরে, আসন সংখ্যা কিন্তু এবার বাড়ানো হয়েছে। তোমার বাংলা মাধ্যমে হলো তোমার 10টা সিট বাড়ানো হয়েছে, আর ইংরেজি মাধ্যমে 10টা। তোমরা এটা জানো যে বাংলা আর ইংলিশে বহু বছর ধরে তোমার 1800 আর 300 টোটাল 2100 ছিল। এবার কিন্তু বাংলা মাধ্যম আর ইংরেজি ভার্সন মিলায় তোমার টোটাল 2120 জন হচ্ছে। সো 1810 আর 310, এই জিনিসটা একটু খেয়াল রেখো। আর আমি কয়েকটা কমেন্ট দেখতে পাচ্ছি যে ভাইয়া নটরডেম আর জোসেফের পরীক্ষাকে একদিনে পড়ে যেতে পারে কিনা। আমি দুইটাতেই পরীক্ষা দিতে চেয়েছিলাম, দুইটা ডেট যেমন একই ডেটে পরীক্ষা পড়তে পারে, না পড়তে পারার চান্সটা অনেক দিক থেকে বেশি। এটা অ্যাকচুয়ালি ওনারাও কনসিডার করে দুইটা কলেজই। সো সাজেশন থাকবে অবশ্যই দুইটাই পরীক্ষা দেওয়ার ট্রাই করো, যাদের অ্যাবিলিটি আছে অ্যান্ড যাদের, বিশেষ করে ঢাকার বাইরে থেকে আসলে তোমার জন্য কিন্তু নটরডেম জোসেফ সেম, মানে তুমি যেদিকেই পড়ো না কেন তোমার আসলে মানে অন্য একটা জায়গায় থাকতে হচ্ছে। আর যাদের ঢাকার মধ্যে বাসায় দূরত্বের সমস্যাটা নাই, যেমন আমি নিজে ঢাকার মানুষ, আমি দূরত্বের সমস্যার জন্য সেন্ট জোসেফের পরীক্ষাটাই দিইনি, আমি শুধুমাত্র নটরডেমেই পরীক্ষা দিয়েছিলাম। যদি তোমাদের দূরত্বের সমস্যা না থাকে, আমার সাজেশন থাকবে অবশ্যই দুইটাতে পরীক্ষা দাও। আর কলেজ চয়েসের ব্যাপারে তো ইমন বললোই যে কলেজ চয়েস দিয়ে রাখবা, এটা সবচেয়ে বড় বোকামি হবে যদি তুমি কলেজ চয়েসই না দিয়ে রাখো। তোমার নাম্বার অনেক ভালো থাকবে কিন্তু তুমি দেখা যাবে যে কলেজ পাচ্ছ না, বিকজ নটরডেম কিন্তু হতেও পারে নাও হতে পারে, না হওয়া মানেই কিন্তু শেষ না। সবসময় এই কথাটা আমরা বলে আসতেছি। ঠিক আছে, সো যেটা বলতেছিল রায়ান, এই জায়গাতে সিট বাড়ছে, তার মানে তোমাদের 0.00001% সম্ভাবনা বেশি বাড়ছে চান্স পাওয়ার গত বছরের তুলনায়। সো ওই চিন্তা বাদ দেই। সো এই 1810টা সিটের জন্য হয়তো লড়বে 30,000 40,000 স্টুডেন্ট, হিউজ এটা। সো এত বড় লেভেলে তুমি নিজেকে পারফর্ম করার সুযোগ পাচ্ছ, এটাও একটা বড় অপরচুনিটি আমার মনে হয়। কারণ পরবর্তীতে যখন অ্যাডমিশন টেস্টে লাখ লাখ স্টুডেন্টের সাথে তুমি যুদ্ধ করবা, এর আগে একটা স্টার্টিং বলা যায়। আর একবার যদি এখানে টিকে যাও, আমি বলবো যে নটরডেমের ফ্লোতে বা হলি ক্রসের ফ্লোতে জাস্ট স্রোতের সাথে গা ভাসায় দিবা। এটা ভাষায় তোমার যে কোন জায়গায় লাইফে নিয়ে যাবে তুমি ইমাজিন করতে পারবা না। আজকের এই জায়গাতে থেকে তোমার হয়তো কলেজে পড়ার সময় মনে হবে যে বোরিং বা বেশি প্যারা দিচ্ছে, বাট জাস্ট ওই বোরিং বা প্যারা দেওয়ার ওই ফ্লো এর সাথে যদি একবার গা ভাসায় দাও, ওই স্রোতই তোমাকে নিয়ে যাবে তোমার স্বপ্নের ভার্সিটিতে বা ইঞ্জিনিয়ারিং এ বা মেডিকেলে, তুমি যেখানে যেতে চাও। ঠিক আছে, জাস্ট এই কথাটা বিলিভ করো, কারণ এটা বিলিভ করাটা কঠিন যে নটরডেম বাইরে থেকে কখনো নটরডেমকে ইমাজিন করা যায় না। যারা কোনোদিন নটরডেমে পড়ে নাই ওদের কাছ থেকে কখনোই তুমি নটরডেমের প্রকৃত ডেফিনেশনটা পাবা না। আর যারা একবার পড়ছে ওদের কাছে একবার নটরডেমের কথা বইলা দেখো, ওদের চোখ দেখবা জল জল করতেছে, কথা শেষ হবে না অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে হচ্ছে ওই যে তোমাদের কি যেন একটা নাটক ছিল যে কার চোখ জল জল করে, ওই রকম যে ওদের জাস্ট একবার নটরডেমের কথা বলবো, যদি বুয়েটেও পড়ে বা মেডিকেলেও পড়ে বা ঢাকা ভার্সিটিতেও পড়ে, জাস্ট নটরডেমের কথা বলবো দেখো চোখ জল জল করতেছে। কারণ ওইটা অন্যরকম একটা এনভায়রনমেন্ট, এটা আসলে টাকা দিয়ে কিনা যাবে না বা অন্য কোনোভাবে তোমার চান্স পাওয়ার সুযোগ হবে না। সো অবশ্যই খুব ভালো করে চেষ্টা করো নটরডেম হলি ক্রসের জন্য। হলি ক্রসের জন্য এক্স্যাক্টলি সেম কথাগুলাই বলবো, নটরডেমের জন্য যেগুলো বলতেছি হলি ক্রসের জন্য এগুলো ট্রু। সো ভালো করে পড়াশোনাটা করো, এই কয়েকদিনের সুযোগটা কাজে লাগাও। আচ্ছা, এরপর আসি হচ্ছে লিখিত পরীক্ষা ও চূড়ান্ত মনোনয়ন। এটা মূলত তোমাদের ওই পরীক্ষার ডেটের কথাটা এখানে বলছে যে এডমিট কার্ডে তোমাদের ডেটটা লেখা থাকবে যে কবে তোমাদের ভর্তি পরীক্ষাটা হবে। আমি তো বলেই দিলাম নটরডেমের জন্য 31 তারিখ বা 1 তারিখ বা 2 তারিখ, এই 3টা ডেটের মাঝেই তোমাদের ডেটটা পড়বে। ঠিক আছে, এরপর বিষয়সমূহ এগুলো আমরা ছোটবেলায় তোমাদের বলে দিছি একদম প্রথম দিন যে কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের পরীক্ষায় আসবে, অ্যান্ড সে অনুযায়ী আমরা তোমাদেরকে পড়াচ্ছি। এই প্রত্যেকটা সাবজেক্টের সবগুলা ক্লাস আমাদের এই ব্যাচে তোমাদের নিছি, প্রত্যেকটা অধ্যায় আমরা কভার করছি। প্রত্যেকজন টিচার, এসিএস এর প্রত্যেকজন টিচার খুব আন্তরিকতার সাথে তোমাদের প্রত্যেকটা ফুল সিলেবাস শেষ করায় দিয়েছেন। সো মানে আমার মনে হয় না যে তোমাদের কাউকে এই জায়গাতে আটকানো যাবে যদি তুমি ভালো করে এই ক্লাসগুলো করো, বুঝতে পারছো? কারণ আমাদের ক্লাসগুলোতে যে কনসেপ্টগুলো তোমাদের পড়াইছি এগুলো দিয়ে আসলে যে কোনো প্রশ্ন উত্তর করা সম্ভব। হ্যাঁ, আটকাবা কোন জায়গায় জানো? এই যে এই বাংলা ইংলিশে আটকানোর সম্ভাবনা বেশি। এই উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, এটা সব কলেজের জন্য আমি বলতেছি, হলি ক্রস, সেন্ট জোসেফ, নটরডেম, 3টার জন্যই। এই উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান আমরা যা পড়াইছি এর বাইরে কিছুই আসবে না। পদার্থবিজ্ঞান আমি যা পড়াইছি এর বাইরে কিছুই আসবে না। এখন এর বাইরে কি আসতে পারে? অধ্যায় 1-এ যে জ্ঞানমূলক গুলো আছে সেগুলা থেকে আসতে পারে, সেগুলোর গ্যারান্টি আমি দিতে পারতেছি না, তোমাকে নিজে কষ্ট করে একটু মুখস্থ করে নিতে হবে। বাংলা ইংলিশে প্রশ্ন কোন জায়গা থেকে আসবে ইউ নেভার নো। দেখবা যে এমন একটা কিছু তোমাকে এক্সপ্লেন করতে বলছে যে ভাব সম্প্রসারণ বা
এরকম কিছু মানে ব্যাপারটা এরকম যে মানে এত আমরা আনপ্রেডিক্টেবিলিটি কিভাবে বুঝতে পারি, ধরো সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ কয়েক বছর ধরে দিচ্ছে, হঠাৎ ইংলিশ একটা রিটেন দিয়ে দিল, অথবা হঠাৎ দেখবে কি আউট অফ নোওয়্যার তোমাকে 5টা সমাস দিয়ে দিল, দিতেই কিন্তু পারে, বিকজ দিলে কিন্তু তুমি কমপ্লেন করতে পারবা না, দিলে বরঞ্চ কি হবে ফার্স্ট শিফটের মানুষ বের হয়ে সেকেন্ড শিফটের মানুষকে বলতে পারবে ওই পর্যন্তই। এরপর এমন হইতে পারে সেকেন্ড শিফটের মানুষ গিয়ে দেখতেছে সমাস আসে নাই, কারক বিভক্তি আসছে, হতেই কিন্তু পারে। সো অনেক আনপ্রেডিক্টেবল একটা ব্যাপার, ওইটা নিয়ে আমাদের চিন্তা করা দরকার নেই। ঠিক যেমন যে ভাই এসএসসির মার্ক ম্যাটার করে কিনা, শুনো তোমার এই যে এখানে যে লেখা যে চূড়ান্ত পরীক্ষার জন্য মনোনয়ন, তুমি যেদিন লিস্টটা পেয়ে যাবা তোমার পরীক্ষা এই সিটে পড়ছে বা এই রুমে পড়ছে এই বিল্ডিং এর, তোমার কিন্তু পরীক্ষাটাই মেইন, বিকজ তুমি এসএসসি দিয়ে ফেলছো, তোমার এসএসসি রেজাল্ট চলে আসছে, যে জিনিসটা হয়ে গেছে ওইটা তুমি চেঞ্জ করতে পারবা না, তোমার সামনে যেটা আছে ওইটার জন্য তুমি সর্বোচ্চ চেষ্টা করতে পারবে। আমার ঠিক মনে আছে এই কথাগুলো আমি তোমাদের সাথে প্রথম দিনও বলছিলাম। সো এই জিনিসটা মাথায় রাখো, এটা দিয়ে চেষ্টা করো, এরপর হলে ভালো, না হলে তোমার জন্য আরো অনেক অপরচুনিটি ওয়েট করতেছে তোমার নাম্বার অনুযায়ী, ওইটা কিন্তু কোনো সমস্যা না। সো যেটা হাতে আছে আমরা ওইটা নিয়ে টার্গেট করি। একটা জিনিস বলে রাখি যে নাম্বার ম্যাটার করবে কিনা তোমার এসএসসির মার্কস, এটা ম্যাটার করে না, এটা ম্যাটার করে না, এটা রিটেনে কোনোভাবে ম্যাটার করে না। কারণ আমার সাথে আমার নাম্বার খুবই কম ছিল, তোমাদের থেকে অনেক কম ছিল, ঢাকার অনেক নাম্বার উঠে আসলে এটাই, এখন তোমাদের নাম্বার অনেক বাড়তেছে, বাট আমাদের সময় আরো কম ছিল নাম্বার। সো আমার নাম্বার আমার স্কুলের আরেক ফ্রেন্ড থেকেও কম ছিল, বাট ও রিটেনে হয় না, বাট আমার রিটেনে হয়েছে। বাট যেই ব্যাপারটা হচ্ছে রিটেন পরীক্ষায় মোট নাম্বার ম্যাটার করে না, যে তুমি কত মোট নাম্বার পাইছো এসএসসিতে, এটা কখনোই দেখবে না। রিটেন পরীক্ষা শুধুমাত্র তোমার রিটেন খাতায় কি লেখা আছে এটা দেখবে। হ্যাঁ, নাম্বার ম্যাটার করতে পারে যখন তুমি ভাই টিচার সামনে বসছো, তখন হয়তো তারা নাম্বারটা দেখে তোমাকে জাজ করতে পারে। জাজ করতে বলতে মানে হয় না একটা পজিটিভ ইমপ্রেশন আর নেগেটিভ ইমপ্রেশনের ব্যাপার, তারা হয়তো এই নাম্বারের উপর কোনো মার্কস সিলেক্ট করে রাখে নাই, তারপরেও জাস্ট মনের মধ্যে চলে আসবে যে নাম্বার কম পাইছে, হয়তো একটু খারাপ স্টুডেন্ট। তুমি যেমন তুমি হয়তো কোনো স্কুলের ফার্স্ট বয়, তোমার সাথে যদি হচ্ছে স্কুলের যার রোল 50-এর বাইরে বা 100-এর বাইরে, ওর কথা বলে হয়তো ওই রকমভাবে ট্রিট করা উচিত না বা ওইরকম ভাবে বলা উচিত না, তারপরে তোমার মনে একটা কেমন জানি একটা চলে আসবে, এরকম চলে আসতে পারে। বাট নটরডেমের টিচাররাও আসলে এরকম ভাবে জাজ করে না, তারা অনেকটা ইউনিক ভাবে জাজ করে, একদম তোমার পার্সোনালিটি দেখবে জাস্ট। সো নাম্বার ম্যাটার করে না, এটা ধরে নিয়ে আগাও, জাস্ট ফোকাস অন ইউর রিটেন এক্সাম। এই জায়গাতে বাংলা এবং ইংলিশ, আমি আবার বলতেছি, ওইগুলাই আটকাবা না, আটকাবা হচ্ছে এই জায়গাতে বাংলা এবং ইংলিশ। ভালো করে পড়ো, মানে বাংলার প্রশ্ন যেই জায়গা থেকে আসুক চেষ্টা করবা তোমার জন্য সবকিছু পারার থাকে। আর ইংলিশের ক্ষেত্রে বা বাংলার ক্ষেত্রে গত কয়েক বছর যাবত ফ্রি হ্যান্ড রাইটিং দিতেছে, সো আসতেই পারে ফ্রি হ্যান্ড রাইটিং, আর গ্রামার থেকেও প্রশ্ন আসতে পারে। তো বাংলা ইংলিশটা বেশি প্রায়োরিটি দাও। এটা দিয়ে বাংলা ইংলিশ বায়োলজি, মেইনলি বাংলা ইংলিশ, এই 3টা বা 2টা সাবজেক্ট বেশি ডিফারেন্সিয়েট হয় আর কি। আর আরেকটা কোশ্চেনের অ্যান্সার বলে দিই, যেটা আমি আর ইমন আমার মোটামুটি শিওর, আমরা লাস্ট 4 বছর ধরে প্রতি মানে 4টা ব্যাচ ধরে, 4 বছর না 4টা ব্যাচ ধরে আমরা প্রতি বছর কোশ্চেনটা ফেস করি যে ভাই আমরা চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জের ডেটের অনুসারে কি আমার কলেজ অ্যাডমিশনের ডেট পড়বে কিনা। দেখো এই ব্যাপারটা এরকম, তোমার কলেজ অ্যাডমিশনের ডেট যেটা ওইটাই দেয়া থাকবে, আর তোমার চ্যালেঞ্জের রেজাল্টের ডেট যেটা ওইটাই দেয়া থাকবে। সো তোমার কাজ ভাই আবারও সেম কথা, তোমার কাজ পরীক্ষা দেয়া, তুমি যে জিনিসটা দিয়ে ফেলছো ওইটাই কিন্তু খুব বেশি কিছু চেঞ্জ না হইলেও তোমার ওইটার উপর ভরসা রেখে লাভ নেই, তোমার ভরসা রাখতে হবে তোমার সামনে যেটা আছে সেটার উপর। সো তুমি আপাতত তোমার পরীক্ষার উপর ফুল ফোকাস দাও, আমরা যে পরীক্ষাগুলো দিচ্ছি পরীক্ষাগুলো দাও, মূল কথা পড়ে পরীক্ষা দাও, যেন তুমি একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাইতে পারো। আচ্ছা, এই জায়গাতে তুমি যদি এখন A+ পেয়ে থাকো, তুমি কিন্তু এক্সাম দিতে পারবা। এখন চ্যালেঞ্জ করে তোমার যদি একটা সাবজেক্টে A+ মিসিং ছিল, এটা যদি আসে, তোমার কিন্তু এক্সামে কোনো ইফেক্ট ফেলতেছে না সেটা। বাট এমন যদি হয় তোমার গ্রেড এখন 4.94, তুমি চ্যালেঞ্জ করছো, তুমি পরবর্তীতে A+ পাবা, বাট এর আগে কলেজ অ্যাডমিশন হয়ে গেল, তুমি কিন্তু এক্সাম দিতে পারবা না, এটা চাইলেও দিতে পারবা না, আর ডেটগুলা কলেজ এরকম ভাবে ফেলবেও না, ঠিক আছে? ওকে, সো এই জায়গাতে পরবর্তী প্রশ্ন আসে যে এই জায়গাতে এক্সাম কিরকম হবে, রিটেন এক্সাম হবে নাকি এমসিকিউ এক্সাম হবে? এই জায়গাতে বলছে লিখিত এক্সাম, বাট অ্যাকচুয়ালি কিরকম এক্সাম হবে? সো এটা তুমি যদি গত বছরের ট্রেন্ডগুলো দেখো, যে গত বছরে কি আসছে, শর্ট প্রশ্ন আসছে, রাইট? শর্ট প্রশ্ন আসছে আর একটু লিখিত প্রশ্ন আসছে, বাংলা একটা অনুচ্ছেদ লিখতে দিছে বা একটা ভাব সম্প্রসারণ লিখতে দিছে। নটরডেমের স্ট্রাকচার কিন্তু 2-3 বছর পরপরই চেঞ্জ হয়ে যায়, 2-3 বছর সেম সিকোয়েন্সে আসে, হঠাৎ করে একবার চেঞ্জ হয়ে যায়। সো গত 2 বছর যেহেতু এক ফ্লোতে আসছে, তুমি কিন্তু বলতে পারো না যে এইবারও ওই ফ্লোই আসবে বা ওইটাই আসবে, চেঞ্জ হয়ে যাইতেই পারে, এমসিকিউ চলে আসতে পারে। সো এইটা মোটামুটি প্রেডিক্ট করা যায় যখন এক্সামের ডেটগুলা দেয়। 25 তারিখ যখন এডমিট কার্ড জেনারেট হওয়া শুরু হবে, তখন আমরা বলতে পারবো যে আসলে মানে একটু প্রেডিক্ট করতে পারবো যে কিরকম এক্সাম হবে। কারণ এই জায়গাতে একটা
গ্রুপ পরীক্ষা দেওয়ার পরে আরেকটা গ্রুপ কখন পরীক্ষা দেয় সেই টাইম গ্যাপটার উপর বেস করে বলা যায় যে কতক্ষণের এক্সাম। তোমার যদি হচ্ছে খুব অল্প সময়ের এক্সাম হয়, এটা তোমার কখনোই বর্ণনামূলক কিছু লিখতে দিবে না, এটা বলাই যায়। 40 মিনিটের এক্সাম যদি হয়, এটা শর্ট প্রশ্ন বা এমসিকিউ এই দুইটাই আসতে পারে। আর বর্ণনামূলক প্রশ্ন আসলে কখনো কম্পিটিটিভ এক্সামে দেয়ও না, কারণ বর্ণনামূলক কোশ্চেন দিলে তোমার টিচারদেরও সমস্যা। তোমার রেজাল্ট যত তাড়াতাড়ি দিতে পারে, তোমাকে যত তাড়াতাড়ি মুক্ত করতে পারে, তোমার কলেজ যত তাড়াতাড়ি মুক্ত হতে পারে, সবগুলোই কিন্তু ওনারা চায়। সো অপশন কিন্তু দুইটা, এমসিকিউ অথবা শর্ট কোশ্চেন অ্যান্সার। সো আমাদের ক্লাসগুলো কিন্তু ওভাবেই হয়েছে যেন তুমি দুইভাবেই পুরো প্রিপেয়ার্ড থাকতে পারো তোমার পরীক্ষার জন্য। হ্যাঁ, সো তুমি এই জায়গাতে ধরে রাখতে পারো শর্ট প্রশ্ন আসবে, কোনো বড় ম্যাথ তোমার দিবে না জীবনেও। ওই যে দুইটা বস্তুর একসাথে একটা জায়গায় রাখছো, তার মিশ্রণের তাপমাত্রা কত হবে, এই ম্যাথগুলো দিবে না জীবনেও। একদম শর্ট প্রশ্ন, একদম অল্প অল্প প্রশ্ন যেগুলো আছে, ছোট্ট ছোট প্রশ্ন, ওইগুলো আসবে তোমার এমসিকিউ অথবা শর্ট প্রশ্নে। এটা নটরডেমের জন্য বলতেছি, হলি ক্রসের জন্য একটু পরে আসতেছি। সো শর্ট প্রশ্ন আসবে, এটাই ধরে রাখো। আর এক্সাম টাইমটা নর্মালি 1 ঘন্টা হয়, 1 ঘন্টার মধ্যে 40 মিনিট তুমি হচ্ছে পরীক্ষার জন্য পাবা, আর 20 মিনিট হচ্ছে একটা গ্রুপ বের হয়ে আরেকটা গ্রুপ ঢুকবে, এই জন্য রাখা হয়। সো 40 থেকে 50 মিনিটের এক্সাম হবে, ঠিক আছে? এটা নিয়ে আরো পরীক্ষার আগে আরো ভালোভাবে প্রেডিক্ট করা যাবে। এখন পর্যন্ত ধরে নাও যে শর্ট প্রশ্ন অথবা এমসিকিউ যে কোনো কিছু হইতে পারে, সেভাবে প্রিপারেশনটা নাও। বেশি গুরুত্ব দাও বাংলা এবং ইংলিশে, ওকে? আর অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে এটা তো আমরা একদমই বলছি, যে যখন অ্যাপ্লিকেশন করা শুরু হবে তখন আমরাই বলে দিব যে কিভাবে অ্যাপ্লিকেশন করবা, কিভাবে ছবি আপলোড দিবা, কিভাবে পেমেন্ট করবা, কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড দিবা, আমরা বলে দিব, প্যারা নিও না, ঠিক আছে? সো এই তো গেল নটরডেমের সবকিছু। আশা করি আর কোনো প্রশ্ন নাই এখানে। ভাইভাতে কি ড্রেস পরতে হবে এটা ভাইভার আগের দিন বলবো, বা এর আগের বলে দিব তোমাদের, প্যারা নিও না। আচ্ছা, তারপর ভুল তথ্য দেওয়া যাবে না, এটা তো প্রথমেই বললো। রাজনীতি মুক্ত প্রতিষ্ঠান, কোনো রাজনীতি নেই এই ক্যাম্পাসে, কোনো উল্টাপাল্টা মিছিল সমাবেশ কিছুই নাই। একদম তুমি যাবা, আতেলের মতো পড়বা, পইরা বের হয়ে যাবা, দ্যাটস ইট। নটরডেম মানে নটরডেমের অর্ধেক ছেলেপেলে এরকম ভাবে পুরো কলেজটা লিড করে, এটা কিছু বলার নাই, আমরাও লিড করছি এরকম। এখন হয়তো চেঞ্জ হয়ে গেছি, বাট কলেজে থাকলে এরকমই হয়ে থাকে। আচ্ছা, সো এই হচ্ছে নটরডেম নিয়ে। আশা করি আর কোনো প্রশ্ন নাই। এখন হলি ক্রসের সার্কুলারটাই আসি। এই জায়গাতে দেখো, এখানেও একদম সবগুলা সেম কথাই, সেম মানে সেম ভাবে হলি ক্রস আরো ডিটেইলসে এক্সপ্লেন করে দিয়েছে যে তোমাদের ভর্তি পরীক্ষা কবে হবে, তারপরে অ্যাপ্লিকেশন কিভাবে করবা, সবকিছুই বলে দিছে। সো এই জায়গাতে সিলেকশন ক্রাইটেরিয়া মোটামুটি সেম। তারপর বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে তোমাকে কত জিপিএ পেতে হবে এটা তোমাকে বলে দিছে। অ্যান্ড 26 তারিখ থেকে এবং 29 তারিখের মাঝে অ্যাপ্লিকেশন করতে হবে। হলি ক্রসের একটা গুড সাইড হইলো এটার ওয়েবসাইট ডাউন করবে না, তুমি যখন শুরু হবে আর কিছুক্ষণ পরে তুমি অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই। আর একটা গুড সাইড হলো হলি ক্রসে এত বেশি মানুষ এক্সাম দেয় না। মেয়েরা সাধারণত ঢাকার বাইরে থেকে আসতে একটু ডিসকমফোর্ট ফিল করে, সো সেজন্য তোমাদের প্রতিযোগিতাটাও একটু কম ডিফিকাল্ট নটরডেমের রেসপেক্টে, ঠিক আছে? এটা তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। সো সেম একটা এনভায়রনমেন্ট পাচ্ছ, বাট তোমাদের প্রতিযোগিতাটা একটু কম। সো এটা আসলে তোমাদের জন্য প্লাস পয়েন্টই বলতে গেলে। আর আরেকটা কোশ্চেন সবচেয়ে বেশি এখন আসতেছে, সেটা হলো ক্যালকুলেটর অ্যালাউড কিনা। আমি দেখতে পাচ্ছি তোমাদের কোশ্চেনগুলো। সো ক্যালকুলেটর গত বছর অ্যালাউড ছিল, গত বছর অলমোস্ট সব টাইপের ক্যালকুলেটারই তোমাদের অ্যালাউ করছিল। সো এই বছর যদি করে তার মানে বুঝবা যে কোশ্চেনে কিছু ম্যাথমেটিক্যাল জিনিস থাকবে, আর যদি না করে তাহলে ধরে নিতে হবে, যদি নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ইউজ করতে দেয় তাহলে ধরে নিতে হবে যে তোমার কোশ্চেন ওরকমই করতেছে, তুমি ক্যালকুলেটর ছাড়া অ্যান্সার করতে পারবে। আমরা কিন্তু বারবার বলতেছি যে এই জিনিসগুলো মেইন কনসার্ন না। তুমি ক্যালকুলেটর নিয়ে যাবা, যদি ইউজ করতে দেয় তোমাকে ওইটা সহই ঢুকতে দিবে, যদি ইউজ করতে না দেয় তোমাকে বাইরে থেকে ওইটা রেখে দিবে। সো এই জিনিসগুলো নিয়ে আমরা আলগা টেনশন না করি, আমরা আমাদের পড়ালেখার উপর মেইন ফোকাসটা রাখি, বাকিটুকু দেখবা অটোমেটিক্যালি ফিগার আউট হয়ে যাবে যদি তোমার পড়াটা সুন্দর মতো হয়। আচ্ছা, ক্যালকুলেটরটা কোন সাবজেক্টের জন্য লাগবে? ম্যাথ আর ফিজিক্স, তাই না? আমি তোমার তো আগেই বলছি ম্যাথ ফিজিক্সে আটকাবা বাংলা ইংলিশে, ওইটা সলভ করতে তোমার ক্যালকুলেটর লাগবে না। তুমি ক্যালকুলেটর সাথে করে নিয়ে যাও, এটাই আসলে কথা। যদি তোমার প্রশ্ন এরকম আসে যে 7.2 ডিভাইড বাই 3.4 এই ভাগ যদি তোমার পরীক্ষা হলে কোনো প্রশ্নে আসে, তাহলে তোমার তারাই ক্যালকুলেটর ইউজ করতে দিবে। আর পরীক্ষা যদি এমন আসে 10/5 এটার ভাগফল কত, তাহলে তোমার ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। এখন তুমি বুঝো দুই কেসে তুমি কি সলভ করতে পারবা না? দুইটাই তুমি সলভ করতে পারবা। সো ক্যালকুলেটর নিয়ে যাবা, দিলে দিল, নিয়ে ঢুকলা, না দিলে না দিল, সমস্যা নাই তো কোনো। তুমি ক্যালকুলেটর বাসা থেকে নিয়ে যাবা, দ্যাটস ইট। আর যদি ওই গেটের সামনে যায় দেখো যে একদম ছোট ক্যালকুলেটর, মানে দোকানে যেগুলো থাকে ওই ছোট ক্যালকুলেটরগুলো অ্যাপ্রুভ করতেছে, সাইন্টিফিক গুলা দিতেছে না, তখন ওই কলেজের সামনে অনেকগুলো লাইব্রেরি আছে, সেখান থেকে একটা ছোট ক্যালকুলেটর কিনে নিবা, বা বাসা থেকেই ছোট একটা ক্যালকুলেটর নিয়ে যেতে পারো সাথে, কোনো সমস্যা নাই তো। ক্যালকুলেটর সাথে নিয়ে যাবা, দিলে ভালো, না দিলে সমস্যা নেই। আর হলি ক্রসে তো ক্যালকুলেটর দিবে না, এটা গত বছরও দেয় নেই। সো প্রশ্ন নিয়ে এত বেশি প্যারা নিও না, কারণ হচ্ছে তোমার প্রশ্ন একদম ইজি হবে যদি ক্যালকুলেটর না দেয়, ঢাকা ভার্সিটির মতো প্রশ্ন হবে বলা যায়। আচ্ছা,
সো এই জায়গাতে সিলেকশন টেস্টের দিন সঙ্গে কি কি আনতে হবে বলে দিছে, যে আবেদন ফর্মটা আনবা, এটা নটরডেমের জন্য এগুলো নিয়ে যাবা, যেহেতু হলি ক্রসে যেগুলো বলছে নটরডেমের জন্য এগুলো নিয়ে যাবা সাথে করে। তারপর পারমিট স্লিপ, নটরডেমের জন্য পারমিট স্লিপ না, নটরডেমের জন্য হচ্ছে এডমিট কার্ডই দিয়ে দিবে তোমাদের। তারপর যে প্রবেশপত্রের ফটোকপি, অনলাইন ট্রান্সক্রিপ্ট কপি, তোমার যে রেজাল্টটা আছে অনলাইনের ওই রেজাল্টের একটা পিডিএফ বা ছবি তুমি প্রিন্ট করে নিয়ে যাবা। তারপর সবগুলো স্টেপলার করে একসাথে রাখতে বলছে। কলম, পেন্সিল, রাবার ও স্কেল একটি আনতে হবে, কোনো ক্যালকুলেটর কথা বলে নাই, ঠিক আছে, ক্লিয়ার ফাইলে আনতে হবে বলছে। ওকে, পারমিট স্লিপের কপি অবশ্যই বাসায় রাখতে হবে, পরবর্তী সময় ভর্তি যে কোনো কাজে পারমিট স্লিপ ব্যবহার করা হবে। দেখো পারমিট স্লিপটা হচ্ছে কাইন্ড অফ তোমার এডমিট কার্ডের সাথে আরেকটা স্লিপ দিবে তোমাকে যখন অ্যাপ্লিকেশন করবে হলি ক্রসে, ওইটার মাঝে তোমার অ্যাডমিশনের ইনফরমেশন থাকবে, তোমার রোল কত, এই জিনিসগুলো, আসলে কথা তোমার পরীক্ষা দেওয়ার অনুমতিপত্র। হ্যাঁ, সো এটার একটা কপি, দুইটা কপি করে বাসায় একটা রাখবা, একটা সাথেও নিয়ে আসবা, কারণ এটা তোমার লাগবে যখন ভর্তি হতে যাবা, তাদের তো কনফার্ম করতে হবে যে তুমি সেই কিনা যে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাইছো, সো তখন সেটা লাগবে। সো এটা বেসিক জিনিস, এটা কোনো প্যারা নেই। তারপর এ প্লাস এগুলা 10টি বিষয় এ প্লাস সংখ্যা, মানে এটা অ্যাপ্লিকেশনের সময় লাগবে যে কতগুলো সাবজেক্ট এ প্লাস পাইছো, এটা অ্যাপ্লিকেশন যখন শুরু হবে আমরা বলে দিব না। বিজ্ঞান বিভাগে এবার আইসিটি দেয় নাই, এটা একটা প্লাস পয়েন্ট। অন্যান্য বছর আইসিটি থাকতো, বাট এবার নটরডেমের মতোই আইসিটি থাকতো, আগে নটরডেমের মতোই যে সাবজেক্টগুলো, অর্থাৎ আমরা এই কোর্সে যে সাবজেক্টগুলো তোমাদের পড়াইছি ওই সাবজেক্টগুলো থেকেই প্রশ্ন আসবে। ভর্তি পরীক্ষার ডেটটা বলে দিয়েছে তোমাকে 31 তারিখ। হ্যাঁ, ওদের সবচেয়ে সুন্দর ব্যাপার হলো ওরা এই ডেটটা, রেজাল্টের ডেটটা বলে দেয়, মানে লাইক একটা সার্টেন মোমেন্টে তুমি জানো যে তোমার রেজাল্টটা দিবে, যেটা একটু কিছু দিক দিয়ে ভালো আর কি। নটরডেমেরটা এটা কাইন্ড অফ আনপ্রেডিক্টেবল থাকে, ভর্তি পরীক্ষার দিন বলে দেয় যে রেজাল্টটা কবে হবে। ঠিক আছে, তারপরে ভর্তির ডেটও দিয়ে দিছে, এগুলো তো পরের ব্যাপার, এগুলো এখন ব্যাপার না, এগুলো যারা চান্স পাবা তাদের জন্য, এতটুকু পর্যন্ত হচ্ছে যারা ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য, ঠিক আছে। এরপর সেন্ট জোসেফেরটা যদি দেখি, সেন্ট জোসেফেরটাও মোটামুটি সেম, এখানে ক্রাইটেরিয়াগুলো বলে দিছে যে কি কি পেতে হবে। তারপর এই জায়গাতে যে অ্যাপ্লাই করতে হবে এটা বলে দিছে, 29 তারিখের মাঝে যে কোনো কিছু দিয়েই পেমেন্ট করা যাবে, গেটওয়ে সবগুলাই থাকবে। লিখিত পরীক্ষা বিষয় একদম নটরডেম হলি ক্রসের মতোই, আলাদা কিছু নাই। সো এই জায়গাতে সবকিছু একদম ক্লিয়ারলি বলে দিছে। হ্যাঁ, 30 মিনিট আগে ঢুকতে হবে, এগুলো তো বেসিক পরীক্ষার রুলস বলতে পারো। 31 মে 1 জুলাই লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো তোমার যে সেন্ট জোসেফ কলেজ সেখানে কিন্তু মৌখিক পরীক্ষা হচ্ছে, তার মানে ভাইবা নটরডেমে হচ্ছে, হলি ক্রসে হচ্ছে না, সেন্ট জোসেফে হচ্ছে, এটাই তোমরা ধরে নিতে পারো। সো ছেলেদের ভাগ্য একটু খারাপ, কারণ ভাইবা নিচ্ছে। আর তোমাদের আরেকটা ছোট জিনিস বলি, দেখো এই তিনটা কলেজ, বা আমি যদি সেন্ট গ্রেগরিকেও ইনক্লুড করি, যেহেতু সেন্ট গ্রেগরি তো এখন তোমার পরীক্ষা হয়, এই 4টা কলেজ কিন্তু একই অর্গানাইজেশনের ফান্ডিং এ চলে, একই ফান্ডিং এ আমাদের দেশে সব এই 3টা কলেজ চলে, 4টা কলেজ এখন সেন্ট গ্রেগরিও হয়েছে, অ্যান্ড যে স্কুলগুলো আছে মিশনারি সবগুলা কিন্তু একই নিয়ম কানুনে চলে। বাট তারপরও দেখো এদের ভর্তি বিজ্ঞপ্তিতে কিন্তু কিছু ক্লিয়ার ডিফারেন্স থাকে। সো এই জন্যই আমরা বলি যে ব্যাপারটা এতটাই আনপ্রেডিক্টেবল যে এরা অ্যাকচুয়ালি যে কোনো সময় যে কোনো ডিসিশন রিভার্স করার ক্ষমতা রাখে। সো আমাদের হাতে যতটুকু আছে অতটুকু জিনিস আমরা ঠিক মতো করি। আমরা 3টা সার্কুলারই একদম সুন্দরভাবে তোমাদেরকে এক্সপ্লেন করে দিলাম, বাট তারপরও তোমাদের মূল কাজ হবে কি, যে পরীক্ষার আগে পড়াটা ঠিক মতো করো। প্রতিটা ক্লাসে তুমি খেয়াল করবা, টিচাররা কিন্তু আমরা বলে দিছি যে তুমি কোন জিনিসটা ভালো মতো পড়বা, কতটুকু পড়বা, ওই জিনিসটা একটু মাথায় রাখো যে কতটুকু করে কিভাবে পড়তে বলা হয়েছে, এমসিকিউর জন্য কোনটা, শর্ট কোশ্চেনের জন্য কোনটা। এই লাস্ট কয়টা দিন একটু ভালো মতো প্রিপারেশন নাও। অ্যান্ড আমি ক্লাসে একটা কথা বলছিলাম যে কেউ যদি এইচএসসির পড়ালেখা শুরু করে থাকো, এই এসএসসির রেজাল্টের পরে ওই কয়টা দিন একটু ওইটা রেখে এখন আমরা এসএসসির পড়ালেখাটা আবার জাস্ট একটু রিভাইজ করবো। অ্যান্ড এখন কিন্তু একদম হাই টাইম, তোমাদের আজকে 17 তারিখ, তোমাদের হাতে আর আছে 13-14 দিন, ম্যাক্সিমাম 15 দিন, আমার 15 দিন নাইও অ্যাকচুয়ালি বেশিরভাগ মানুষের হাতে। তোমাদের উদ্দেশ্য এন্ড মূল লক্ষ্য থাকা উচিত এখন যে এই কয়দিন যেটার জন্য তুমি লেগেছিলা, যেটা তোমার স্বপ্নের কলেজে তোমাকে নিয়ে যেতে পারে, ওইটার জন্য এই লাস্ট কয়টা দিন একদম গুছায় পড়ালেখা করা। একটা প্রশ্ন হচ্ছে নেগেটিভ মার্কিং আসবে কিনা। তোমার প্রশ্ন যদি হয় নটরডেম বা হলি ক্রসে বা সেন্ট জোসেফের শর্ট প্রশ্ন, মানে লিখে তোমাকে উত্তর করতে হচ্ছে, মনে করো আমি তোমাকে বললাম যে একটা বাস এত মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তার 10 সেকেন্ড পরে তার স্মরণ কত, তোমাকে এটা লিখে উত্তর করতে হচ্ছে। এইরকম প্রশ্নে জীবনেও নেগেটিভ মার্কিং থাকে না, কারণ কি নেগেটিভ মার্কিং করবে, হয় তুমি খালি রাখছো নাহলে উত্তর দিছো, এখানে তো ভুল হওয়ার কোনো চান্স নাই, বুঝছো। আর যদি এমসিকিউ পরীক্ষা হয়, তোমাকে একটা ওএমআর এ যদি এমসিকিউ ফিল আপ করতে হয়, ধরে নিবা যেটার মধ্যে নেগেটিভ মার্কিং আছে, কারণ কোনো অ্যাডমিশন টেস্টই আসলে নেগেটিভ মার্কিং ছাড়া হয় না। তোমাকে অ্যাডমিশন টেস্টের লক্ষ্যই থাকে যে তোমাকে কিভাবে পিছনে ফেলানো যায়, তোমার র্যাঙ্কটা কেমনে পিছনে আনা যায়, এলিমিনেট করা যায়, এলিমিনেট কেমনে করা যায়। সো এমসিকিউ যদি পরীক্ষা হয়, ধরে নিবা 100% যে
নেগেটিভ মার্কিং আছে, বাট শর্ট প্রশ্ন যদি আসে নটরডেমে গত 2 বছর যেরকম আসতেছে এরকম যদি আসে তাহলে বুঝে নিবা যে নেগেটিভ মার্কিং নাই। যদি ওই রকম প্রশ্ন আসে তাহলে চেষ্টা করবা যে যত বেশি উত্তর করে আসা যায়, কারণ এগুলোর মধ্যে আসলে মানে পার্শিয়ালের মার্কসও থাকতে পারে যদি একটু বড় প্রশ্ন থাকে, তাহলে চেষ্টা করবা যে যতটুকু পারো তোমার নলেজটা লিখে আসা। আর আরো একটা জিনিস, যদি তোমাদের এমসিকিউ আসে, যদি এমসিকিউ আসার পরও মাইনাস মার্কিং না থাকে সেটা তোমার কোশ্চেনে অবশ্যই অবশ্যই লেখা থাকবে, ঠিক আছে? তুমি নটরডেমের উপর অন্য কিছুতে ভরসা না করতে পারলেও আপাতত ওই জিনিসটায় ভরসা করতে পারো। হ্যাঁ, সো তোমার প্রশ্নের উপরে যদি লেখা থাকে তাহলে তো তুমি ওই ইনস্ট্যান্ট সময় জেনে যাবা, বাট যদি লেখা না থাকে বাই এনি চান্স ধরে নিবা যে আছে, সেটা আছে ধরেই উত্তর করবা। আর নেগেটিভ মার্কিং যদি থাকে বা আছে ধরে তুমি পরীক্ষা দিচ্ছ তখন আসলে সব উড়া ধরে উত্তর কইরো না, অ্যাটলিস্ট যেগুলো 50-50 শিওর সেগুলো উত্তর করতে পারো, বাট একদমই তুমি শিওর না মানে দাঁতে কামড় দিয়ে তুমি উত্তর করবা এরকমটা করার চেষ্টা করবা না। মোটামুটি তোমাদের সবগুলা প্রশ্নই মোটামুটি ডান। আবার ক্যালকুলেটরের প্রশ্ন যে এই সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে কিনা। ভাই তোমার কাছে CW থাকুক, তোমার কাছে EX ক্যালকুলেটর থাকুক, ES প্লাস থাকুক, ES থাকুক, যেটাই থাকুক ওটা নিয়ে যাও। ওটার সাথে একটা ছোট ক্যালকুলেটর তুমি কারো কাছে ম্যানেজ করে নিয়ে যেও, একদম ছোট 100 টাকার মনে হয় বেচে, জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়, ওরকম ছোট্ট একটা ক্যালকুলেটর সাথে করে নিয়ে যাও। যদি তোমাকে ওইটা অ্যালাউ করে, বড়টা অ্যালাউ করে, সমস্যা নাই তো বড়টা ইউজ করলা, বা এনি চান্স দেখতেছো বড়টা অ্যালাউ করতেছে না, ওই ছোট্টটা দিচ্ছে সবাইকে নিতে, ছোটটা নিয়ে যাবা, তারা নেই তো সাথে করে নিয়ে যাও, যেটাই তোমাকে দিবে সেটাই তুমি অ্যাপ্লাই করবা, দ্যাটস ইট। সো আশা করি এই নেক্সট কয়েকটা দিন ভালো করে প্রিপারেশন নিবা, কারণ এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। লাস্ট কয়েকটা দিন আমাদের যে মডেল টেস্টগুলো হচ্ছে, মডেল টেস্টগুলো দাও, মডেল টেস্টগুলো প্রশ্নগুলো রিভাইজ দাও। প্রিভিয়াস যে এক্সামগুলো হয়েছে আমি বলবো যে গত বছরে আমাদের যে এক্সামগুলো হয়েছে সেগুলোর প্রশ্ন কম্বাইন করে একটা এক্সাম সেটের PDF তোমাদের শেয়ার করতে, যেখানে 1000-এর মতো প্রশ্ন আছে, সেগুলো প্র্যাকটিস করে যেও, কারণ ওইগুলোর মধ্যে অনেক টাইপই কভার হয়ে যাবে। সো এটা আমি চেষ্টা করবো যে 2-3 দিনের মধ্যে তোমাদের দিয়ে দিতে, যেটার মধ্যে প্রায় 1500-এর মতো প্রশ্ন থাকবে। অবশ্যই চেষ্টা করে যাবা সেগুলো রিভাইজ দিয়ে যেতে একবার। আর অবশ্যই বাংলা ইংলিশ ভালো করে পরীক্ষার আগে পড়া যাও, কারণ এগুলোর মধ্যে তোমাদের আটকাবে। এটা হলি ক্রসে পড়ো বা নটরডেমে পড়ো, ওকে? আর টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব এটা এক্সামের আগে বলে দিব না, কারণ এটা এখন এত আগে থেকে টাইম ম্যানেজমেন্ট করে লাভ নাই। এখন তোমার প্রিপারেশনের সময়, এক্সামের আগেই টাইম ম্যানেজমেন্টের কথাটা বলে দিব, ঠিক আছে? হলি ক্রসের জন্য কি বলছো, পাশেই কোনো হোটেল পাওয়া যাবে? হ্যাঁ, তুমি যদি ফ্যামিলি নিয়ে আসো, তোমার সাথে যদি গার্ডিয়ান থাকে, তুমি ঢাকায় থাকার ব্যবস্থা করতে পারবা, সমস্যা নেই, ঠিক আছে? ভাই এনডিসির ফর্মে ফটোটা কিভাবে দিব? ভাই বললাম তো, তোমার যখন অ্যাপ্লিকেশন শুরু হবে ছবি কিভাবে আপলোড করবা, আমরা আছি তো, চলে যাই নাই। 25 তারিখ আসুক, আমরা বলে দিব, প্যারা নিও না, ঠিক আছে? রিটেন এক্সামের দিন কি ফর্মাল ড্রেসে যেতে হবে? না, এরকম কোনো ম্যান্ডেটরি নেই। এরকম টি-শার্ট পরেও যেতে পারো, এরকম পাঞ্জাবি পরে যেতে পারো, ইটস আপ টু ইউ। রিটেন পরীক্ষার দিন তোমার চেহারা সুরত কেউ দেখবে না, দেখবে তুমি খাতায় কি লিখতেছ। সো খাতায় যেন ভালো একটা ড্রেস থাকে, এটা মনে রাখবা। রিটেন পরীক্ষায় খাতায় ভালো ড্রেসটা রাখা দরকার, ঠিক আছে? ওকে, সো মোটামুটি ডান, এতটুকুই। সো আজকের আমাদের এই যে অ্যাডমিশন টেস্টের সার্কুলার অ্যানাউন্সমেন্ট এতটুকুই ছিল। অ্যান্ড তোমাদের জন্য আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আমার একাডেমিক ব্যাচের, আমার যে ফিজিক্স একাডেমিক ব্যাচটা আছে, ফিজিক্স ফিউশন, যেখানে আমি ক্লাস নিব এবং আমার সাথে তোমাদের ম্যাপতাও সিয়াম ভাইয়া ক্লাস নেবেন, ঠিক আছে? সো ওই কোর্সের ক্লাসটা শুরু করবো আমরা একদম কলেজ অ্যাডমিশনের পর দিন। কলেজ অ্যাডমিশনটা যদি হয় তোমার 1-2 তারিখ, এরপর রেজাল্টের আগে আমরা শুরু করে দিব, যেন তোমরা মানে ডিপ্রেসড হওয়ার আগেই যেন তোমরা সবগুলা শুরু করতে পারো, ঠিক আছে? সো এখান থেকে এই কোর্সে যুক্ত হয়ে যেতে পারো কলেজ অ্যাডমিশনের আগে যে কোনো সময়। অ্যান্ড এই কোর্সের স্পেশালিটি যদি আমি বলি, যে এখানে যে নটরডেম টাইপের যে কুইজগুলো নিব, ওই কুইজগুলো তোমাদের অনেক হেল্প করবে। মেইনলি নটরডেমিয়ান প্রত্যেকজনকে জিজ্ঞেস করো তার লাইফে সবচেয়ে বেশি ইফেক্ট ফেলছে নটরডেমের কুইজ। সো এরকম একটা কুইজ এনভায়রনমেন্টে যদি তুমি নিজেকে টিকায় রাখতে পারো, ওই স্রোতে যদি গা ভাসায় রাখতে পারো, ভালো জায়গায় যাবাই। সো আমরা চেষ্টা করব ওই কুইজ সিস্টেমটা ভালোভাবে ইন্টিগ্রেট করা, যেটা আসলে অনলাইনে বর্তমানে নাই। সো ওই কুইজ সিস্টেমটা আশা করব তোমাদের অনেক বেশি হেল্প করবে। অ্যান্ড ক্লাস আমি কীভাবে নিই এটা তোমরা সবাই জানো। সিয়াম ভাইয়া 20 সালে বুয়েট IOT DUতে ফার্স্ট ছিল, সেও খুব ভালো পড়ে, তার ইউটিউব চ্যানেলে দেখতে পারো। সো যুক্ত হয়ে যেতে পারো এই কোর্সে, ইনশাল্লাহ কলেজ অ্যাডমিশনের পর আমরা খুব ভালো একটা সময় কাটাবো একসাথে। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট কোনো একটা সেশনে অন্য কোনো একটা টপিক নিয়ে। আর তোমাদের যত কনফিউশন আছে কলেজ ভর্তির ব্যাপারে, আমি আছি, তোমাদের রায়ান ভাই আছে, যে কোনো সময় আমাদের পাশে পাবে, কোনো কনফিউজড হয় না, ঠিক আছে? জাস্ট আমাদের একটা মেনশন দিবা, ওকে?